চৌধুরী বাড়িতে আজ বিশাল আয়োজন করা হয়েছে। 7 বছর পর ইভান বিদেশ থেকে ফিরে আসছে। অরুণা বেগম রান্নাঘরে গিয়ে সব রকমের খাবার রান্না করে। ইভান যা খেতে পছন্দ করে সব। ইভান বিদেশে যাওয়ার পরেই পরিবারের সাথে কোনো প্রকার যোগাযোগ রাখে নাই। মায়ের সাথে কথা বলা অনেক দূরের বিষয়। ওনার ফেসও কখনো দেখার ইচ্ছা করে নাই তার। বাড়ির গেটের সামনে এসে দাঁড়ায় একটা গাড়ি। ড্রাইভার গাড়ি থেকে বের হয়ে পিছনের দরজা খুলে দেয়। ইভান নিজেদের অতীতে ঘটে যাওয়া স্মৃতি থেকে বের হয়ে আসে। এরপর বাড়ির দিকে তাকিয়ে দেখে আজ এত বছর পর নিজের বাড়িকে দেখছে। যদিও সময়ের পরিবর্তনে এখন অনেক পরিবর্তন হয়েছে চৌধুরী বাড়ি, তবে আগের যে রাজকীয় বিষয় বা অভিজাত ছিল সেটা কখনো বাড়ির সৌন্দর্যের মাধ্যমে ফুটে ওঠে। ইভান বাড়ির গেট দিয়ে ভিতরে প্রবেশ করে, যেখানে তার পরিবারের প্রতিটা সদস্য তার জন্য অপেক্ষা করে আছে। ইভান বাড়ির সদর দরজার সামনে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে তার উপর কেউ হাজার হাজার ফুল ছিটিয়ে দেয়। ইভান সামনে তাকিয়ে দেখে তার ছোট বোন নাতাশা দাঁড়িয়ে আছে। সেটা দেখে ইভান হাসে। নাতাশা এক দৌড়ে তার ভাইকে জড়িয়ে ধরে আর বলে, ভাইয়া তুমি এসে পড়েছো। জানো, তোমাকে অনেক মিস করেছি আমি। তুমি এতদিন কেন বাড়ি ফিরে আসো নাই ভাইয়া? নাতাশার কথা শুনে ইভান হাসে। সে যখন বিদেশে চলে যায় তখন নাতাশা খুব ছোট ছিল। তবে ছোটবেলা থেকে তার বোন বড্ড অভিমানী। তবে ইভানকে সে অনেক ভালোবাসে। ইভানও তার ছোট বোনকে জড়িয়ে ধরে বলে, তোর ইভান ভাইও তোকে অনেক মিস করেছি। আর বিদেশ থেকে তার ছোট বোনের জন্য অনেক সুন্দর সুন্দর গিফট নিয়ে এসেছে। আই রিয়েলি মিস ইউ বোন। ইভান আর নাতাশার খুনসুটির মধ্যেই তার বাবা এগিয়ে আসে। তার কাছে নিজের ছেলেকে এত বছর পর দেখে শক্ত করে জড়িয়ে ধরে তাকে। ছেলের সাথে কথা বলার জন্য অনেক চেষ্টা করেছে মিলন সাহেব, কিন্তু ছেলের জেদের কাছে হার মানতে হয়েছে তাকে। তবে আজ 15 বছর পর ছেলেকে দেখে আবেগ সামলে রাখতে পারে নাই। তবে সকলের মধ্যে একজন বাড়ির কোনায় দাঁড়িয়ে দূর থেকে ইভানকে দেখে যাচ্ছে। সে হলো অরুণা বেগম। ওনার সাহস হচ্ছে না ইভানের সাথে কথা বলার। 15 বছর যেই ছেলেকে দেখার জন্য সে অপেক্ষা করেছে, কান্না করেছে কথা বলার জন্য, হাজারবার ফোন করেছে। আর সেই ছেলে যখন তার সামনে এসেছে তখন সব কথা যেন হারিয়ে গেছে। মনের মধ্যে ভয় জন্ম নিয়েছে তার। ইভান সবার সাথে কথা বলে। বাড়ির ভিতরে ঢুকে তার চোখ যায় এক জায়গায় শান্ত হয়ে দাঁড়িয়ে থাকা মহিলার দিকে। ইভান এগিয়ে যায় তার কাছে। সামনে গিয়ে একটু ঝুঁকে পায়ে হাত দিয়ে সালাম করি, কেমন আছো আম্মু? বিদেশ থেকে এতদিন পরে ফিরে এসেছি, নিশ্চয় খুশি হও নাই। তবে কি করব, যেহেতু এদেশে জন্ম, তাই কোনো না কোনো দিন ফিরে তো আসতেই হবে। অরুণা বেগম বুঝতে পারে তার ছেলের রাগ এখনও এক বিন্দুও কমে নাই, এবং সেটা সময়ের সাথে দ্বিগুণ বেড়ে গেছে। অরুণা বেগম নিজের আবেগ নিয়ন্ত্রণ করে শান্ত গলায় বলে, এখানে খুশি না হওয়ার কি আছে ইভান? তুমি এবারের ছেলেই, বিদেশ থেকে পড়াশোনা শেষ করে ফিরে এসেছো, এখানে খারাপ কি? আর আমি তোমার মা। ছেলে এত বছর পর ফিরে এসেছে, সেটা দেখে অবশ্যই খুশি হওয়ার কথা আমার। সেটা ঠিক, তবে তোমার আচরণ দেখে মনে হচ্ছে না। আচ্ছা বাদ দাও, তোমার সাথে কথা বলতে আমার ইচ্ছে করছে না। টায়ার্ড আমি, তাই রুমে যাচ্ছি। ইভান অরুণা বেগমের দিকে আর না তাকিয়ে নিজের রুমের উদ্দেশ্যে রওনা দেয়। অরুণা বেগম নিজের চোখের পানি আর ধরে রাখতে পারে না। মিলন সাহেব এগিয়ে আসে আর বলে, অরুণা, যার জন্য সারা রাত জেগে রান্না করলে, তার সাথে একবার ভালো করে কথাও বললে না। নিজের ভালোবাসা কতদিন লুকিয়ে রাখবি ইভানের থেকে? ইভান আমার ছেলে। মিলন ওর চোখ দেখে বুঝতে পারি ওর মনের মধ্যে কি চলছে। ছোটবেলার কোনো ঘটনাও এখনো ভুলতে পারে নাই, তাই আমার ভালোবাসার কোনো মূল্য ওর কাছে বর্তমানে নাই। অরুণা বেগম কথাটা বলেই দীর্ঘশ্বাস ফেলে এরপর নাতাশাকে বলে, ইনায়া কোথায় নাতাশা? ও কি বাড়িতে এখন? নাতাশা হেসে বলে, আম্মু তুমি যে কি বলো, ইনায়াকে এই সময় কখনো বাড়িতে থাকে? দেখো গিয়ে অফিসে কোনো জরুরি বিষয়ের মিটিং করছে, অথবা কোনো বিজনেসের কোনো কাজ করছে। অরুণা বেগম কথাটা শুনে হাসে। পাশ থেকে মিলন সাহেব বলে ওঠে, আজকে নতুন একটা কাজ শুরু হবে, কিন্তু কতজন গুন্ডা কাজ করতে দিচ্ছে না।
মনে হয় তোমার মেয়ে এখন তাদের পিটাতে গিয়েছে। তুমি ভালো করে জানো অরুণা, তোমার মেয়ে লস একদম পছন্দ করে না। সেটা আর বলতে, আজকে যে সেই লোককে বাঁচাবে, অন্যদিকে একজন লোক তার সাথে বেশ অনেক গুন্ডা নিয়ে একটা বিল্ডিংয়ের মধ্যে অবস্থান করছে। দড়ি দিয়ে বেশ কয়েকজন শ্রমিককে বেঁধে রাখা হয়েছে। গুন্ডাদের মধ্যে যে মেন লিডার, উনি বলে এই লিটনের না কথা পরে এই জায়গায় কি করে বিল্ডিং ঘরে উঠতে পারে। তোমাদের মালিকের এত বড় সাহস যে লিটনের আদেশ না মেনে কাজ শুরু করে। আজকে তোরা বুঝতে পারবি এই লিটন কি জিনিস। যদি কারো সাহস থাকে তাহলে আমাকে আটকে দেখা। লিটনের কথা শেষ হওয়ার আগেই পেছন থেকে একজন শ্রমিক সামনে এগিয়ে আসে, যার মুখ দেখা যাচ্ছে না। সে এসে বলে, কি হয়েছে লিটন সাহেব, কোনো সমস্যা? শুধু শুধু আমাদের কেন আটকে রেখেছেন? দয়া করে ছেড়ে দেন। শোন, তোদের কোম্পানির মালিক আমার কথা অমান্য করে এ বিল্ডিং তৈরি করেছে, যার শাস্তি তাকে পেতেই হবে। যা তোদের এমডিকে খবর দেই, ও এসে বাঁচিয়ে নিয়ে যাক তোদের। এ কোম্পানির এমডি আমি। কি সমস্যা তোর? হঠাৎ করে একটা মেয়ে কণ্ঠ শুনে লিটন পিছনে ফিরে তাকিয়ে দেখে সেই শ্রমিক নিজের পরনের জামা খুলে, এরপর নিজের মাথা থেকে মুখোশ খুলে সেখানে শ্রমিকের ছদ্মবেশে একটা মেয়ে ছিল, পরনে তার ফর্মাল ড্রেস। সেই মেয়ে গিয়ে আসে লিটনের দিকে। লিটন বলে, কে তুমি? আমি ইনায়া, এই কোম্পানির এমডি। সো মিস্টার লিটন, নাইস টু মিট ইউ। লিটন কথাটা শুনে তার পাশে থাকা লোকদের ইশারা করে ইনায়াকে মারার জন্য। তবে ইনায়াও বলে ওঠে, আচ্ছা, এখানে কি কোনো বাংলা সিনেমা শুটিং চলছে যে নায়িকা এসেছে সেজন্য সবাই তাকে মারতে যাচ্ছে? আর মিস্টার লিটন, এই ইনায়াকে মারার আগে একবার পিছনের দিকে তাকিয়ে দেখে নেন। দেখা যাবে আপনার মারার ইচ্ছার থেকে মরার ভয় বেশি থাকবে। ইনায়া কথাটা বলেই পিছনের দিকে দেখিয়ে দেয়। লিটন তার সামনের দিকে তাকিয়ে ঢুক গেলেই, কারণ ইনায়ের পিছনে অসংখ্য বডিগার্ড দাঁড়িয়ে আছে, যার সামনে তার লোকদের সংখ্যা অনেক কম। হঠাৎ করে লিটনের মাথায় কেউ একজন রড দিয়ে জোরে বাড়ি মারে, যার ফলে সে মাটিতে পড়ে যায়। ইনায়া নিজের হাতে থাকা রডের মধ্যে থেকে গড়িয়ে পড়া রক্ত দেখে হাসতে থাকে। এরপর নিচু হয়ে লিটনের কাছে ঝুঁকে বলে, এই ইনায়ার সাথে শত্রুতা করার অপর নাম হলো মৃত্যু। এই শহরে শুধু আমার রাজত্ব চলবে, অন্য কারো না। কখনো সম্ভব না। লিটন সাহেবের মাথা থেকে অতিরিক্ত রক্ত বের হচ্ছে। সে বলে, তোকে আমি দেখে নেব। তোর মতো এরকম গুন্ডামি আমি 100 জন্ম দিতে পারি। তোকে আমি খুন করে ফেলবই নাইয়া। আমার বাপে আমার মতো কাউকে জন্ম দিতে পারে নাই, তুই কি করে দিবি? আর তোর সাথে আমার আর কখনো দেখাই হবে না, কারণ পৃথিবী থেকে চিরবিদায় নেওয়ার সময় তোর হয়ে গেছে। গুড বাই লিটন গুন্ডা। ইনায়া কথাটা বলেই রড দিয়ে আরেকটা আঘাত করে ওর মাথায়, যার ফলে ওর মৃত্যু হয়। তবে ওর সাথে থাকা গুন্ডারা ভয়ের তো চোখ নিয়ে দাঁড়িয়ে আছে। তাদের শরীর কাঁপছে, কারণ জীবনে কোনো মেয়েকে তারা তো সাইকো হতে দেখে নাই। ইনায়া তার হাতের রড ফেলে দিয়ে ওদের দিকে তাকিয়ে একটা হাসি দেয় আর বলে, আচ্ছা, এখানে কি কিছু হয়েছে? আপনারা কি জানেন লিটন সাহেব কি করে মারা গেল? শ্রমিকদের কাজ করার সময় হঠাৎ করে একটা রড এসে পড়ে লিটন সাহেবের মাথায়, যার কারণে উনি মারা যান। ভেরি গুড, এই কথাটা যেন মাথায় থাকে, না হলে ভুলে যাওয়ার জন্য ভবিষ্যতে হয়তো মাথায় থাকবে না। ইনায়া কথাটা বলেই শ্রমিকদের সকলের হাতের বাঁধন খুলে দেয়। এরপর তাদের কাজ করার আদেশ দেয়। প্রায় 2 ঘন্টা পর অরুণা বেগম আর মিলন সাহেব বসে আছে সোফায়। ঠিক তখন দরজা দিয়ে প্রবেশ করে ইনায়া। সে একটা মিষ্টি হাসি উপহার দিয়ে যখন অরুণা বেগমকে জড়িয়ে ধরতে যাবে, তখন অরুণা বেগম বলে, এই ইনায়া, কেন জড়িয়ে ধরা চলবে না? আর আমি কারো মামুনি না, সো দূরে সরে যা। ইনায়া বুঝতে পারে তার মামুনি রাগ করেছে। সে হেসে জোর করে জড়িয়ে ধরে অরুণা বেগমকে। এরপর বাচ্চাদের মতো কিউট ফ্রেশ করে বলে, আরে সরি মামুনি, আজকে বাড়িতে ফিরে আসতে দেরি হয়ে গেছে। কি করব, অফিসের অনেক জরুরি কাজ ছিল, যার জন্য তোমার ফোন ধরতে পারি নাই। সবাই শুধু তাদের কাজ নিয়ে বিজি থাকে, আমার কথা কি কারো মনে থাকে? কতবার বলেছি যতই কাজ থাকুক আমার ফোন রিসিভ করতে। তোর সাথে কথা না বলতে পারলে আমার কত কষ্ট হয়। কেউ আমাকে ভালোবাসে না, কেউ না।
ইনায়া তার হাত থেকে একগুচ্ছ গোলাপ নিয়ে এসে তার মামুনির সামনে ধরে আর বলে, বিশ্বাস করো মামুনি, আমার কোনো দোষ নাই। সত্যি অনেক বিজি ছিলাম, তবে ভবিষ্যতে আর কখনো এমন হবে না, প্রমিস করছি। এখন আমার মামুনি এই গোলাপের জন্য হলেও তার ইনায়াকে মাফ করে দে। অরুণা বেগম হেসে ইনায়াকে জড়িয়ে ধরে, আর ইনায়া খুব ভালো করে জানে তার মামুনি রাগ কি করে কমাতে হয়। তবে সব দেখে পাশে থাকা মিলন সাহেব বলে, কি দারুণ দৃশ্য, মামুনির জন্য গোলাপ ফুল নিয়ে এসেছে একজন, কিন্তু তার ভালো বাবার জন্য কিছুই আনে নাই। কেউ সত্যি এই বুড়োকে কেউ ভালোবাসে না। আরে ভালো বাবা, তুমি আমার যা, তোমার কথা সবসময় আমার মনে থাকে। দেখো তোমার জন্য উপহার নিয়ে এসেছি, তোমার পছন্দের মিষ্টি। সত্যি, কিন্তু এটা কি ঘুষ দেয়া হলো? একদম না, আমার মিষ্টি ভালো বাবার জন্য মিষ্টি নিয়ে এসেছি। আই লাভ ইউ ভালো বাবা। ইনায়া সবার সাথে কথা বলে নিজের রুমে চলে যায়। অরুণা বেগম সেটা দেখে হাসে, তবে তার মনে এক ভয় কাজ করছে। ইভান যদি ইনায়াকে দেখে তাহলে কি করবে, আর ইনায়ার রিয়াকশন কেমন হবে? অরুণা বেগম ইভান বা ইনায়ার কাউকে নিজের জীবন থেকে দূর করতে পারবে না। রাত ইভান যখন ছাদে যায়, তখন হঠাৎ করে তার চোখ যায় ছাদের এক পাশে দাঁড়িয়ে থাকে এক রমণীর দিকে। পিছন দিকে ফিরে এসে দাঁড়িয়ে আছে, তার সুন্দর রেশমি চুল হালকা বাতাসে উড়ে যাচ্ছে, মনে হচ্ছে কোনো পুরী দাঁড়িয়ে আছে সেখানে। ইভানের মনে বড্ড ইচ্ছা হয় সেই মানুষরূপী পুরীকর দেখতে। ইভান কাছে যায়, পিছন থেকে তার কাঁধে হাত রাখে। হঠাৎ করে ইনায়ার কাঁধে কেউ হাত রাখার কারণে সে চমকে পিছনে ফিরে তাকায়। তবে ইনায়া ছাদের বেশ নিকটে দাঁড়িয়ে থাকে। তবে হঠাৎ করে তার শরীরে টাচ করার ফলে সে একদম পিছনে চলে যায়, যার ফলে সে পড়ে যেতে লাগে। তার আগে এক পুরুষ তার সমস্ত শক্তি দিয়ে তার হাত ধরে ফেলে। ইনায়া ভয়ে চোখ মুখ বন্ধ করে ফেলে। চোখ খুলে দেখে সামনে এক সুদর্শন পুরুষ দাঁড়িয়ে আছে, যাকে সে বাড়িতে আগে দেখে নাই। সেই ইনায়া বলে, আপনি কি? ইভান এখনো দাঁড়িয়ে হাত ধরে আছে, তবে সে সামনে দাঁড়িয়ে থাকা নারীর রূপের মোহে হারিয়ে গেছে। ইভানের বড্ড জানতে ইচ্ছে হচ্ছে এই মেয়ে পুরী না নারী। ইভান বলে, তুমি কে পুরী? পুরী কথাটা শুনে ইনায়া অবাক হয়। এত রাতে কোত্থেকে পুরী আসবে? সে কিছু বলতে যাবে, এর আগে ছাদে নাতাশা এসে ডাক দেয় ইনায়াকে। নাতাশা বলে, ইনায়া। ইভান যখন ঘরের মধ্যে হারিয়ে গেছে, তখন নাতাশার ডাক শুনে, তবে হঠাৎ করে ইনায়ার নাম শুনে তার হুঁশ ফিরে। সে সামনের দিকে তাকিয়ে ভালো করে তাকিয়ে বুঝতে পারে এই মেয়ে আর কেউ না, ইনায়া। কথাটা মনে করেই তার মন থেকে সব মোহ ভালোবাসা চলে যায়। বরং 7 বছর আগের ঘটনা মনে পড়ে ইভানের। ইভানের মন বেশি পরিণত হয়। সে ইনায়ের দিকে একটা ঘৃণার দৃষ্টি দিয়ে তার হাত ছেড়ে দেয়। ইনায়া কখনো ভালো করে নিজের পায়ে দাঁড়ায় নাই, যার ফলে হঠাৎ করে ইভানের হাত ছেড়ে দেওয়ার কারণে সে পড়ে যায়। ছাদের শেষ তার অবস্থান ছিল, যার জন্য সে টাল সামলাতে না পেরে ছাদ থেকে পড়ে যায়। নাতাশা দৌড়ে আসে ইনায়ার কাছে, তবে তার আগে ইনায়া নিচে পড়ে যায়। নাতাশা তাকিয়ে দেখে নিচে কাঁচ রয়েছে, আর ছাদ থেকে উঁচুতে যদি এখান থেকে নিচে পড়ে তাহলে কাচের মধ্যে পড়বে। নাতাশা চিৎকার দিয়ে উঠে বলে, ইনায়া। ইনায়া হঠাৎ করে এমন হওয়ায় বুঝতে পারে, তবে ছাদ থেকে নিচে পড়ে যায় সে। এত উঁচু ছাদ থেকে নিচে পড়ে যায়। সে মুহূর্তের মধ্যেই নিচের কাচের টুকরোর মধ্যে গিয়ে সে পড়ে। পুরো মেঝে রক্তে ভেসে যায়। যদিও ইভান এখনো সেখানে দাঁড়িয়ে থাকে, নিচে রক্তাক্ত ইনায়াকে দেখে সে বলে, এই ইনায়া মারা গেলেও আমার কিচ্ছু যায় আসে না। এই মেয়ে আজকে সারা জীবনের জন্য আমার জীবন থেকে চলে গেছে। বাই বাই ইনায়া। ইভান ছাদের নিচের দিকে তাকিয়ে দেখে ইনায়ার শরীর রক্তাক্ত হয়ে গেছে। সেটা দেখে ইভানের মনে মায়া হয় না, বরং ও ছাদ থেকে চলে আসতে চায়। তখন নাতাশা তার হাত ধরে ফেলেই। নাতাশা আজ প্রথম তার ভাইয়ের সাথে এমন উচ্চ গলায় রাগ দেখিয়ে বলে, ভাইয়া তুমি কি করলে এটা? ইনায়াকে ধাক্কা কেন দিলে? ও ছাদ থেকে পড়ে গেছে, ওর শরীর থেকে রক্ত পড়ছে, ও মারা যাবে। নাতাশার কথা শুনে ইভানের মনে কোনো পরিবর্তন দেখা যায় না, বরং সে মনে তৃপ্তি নিয়ে তার বোনকে উদ্দেশ্য করে বলে, দেখ নাতাশা, তোর ইনায়া আমার কেউ হয় না, তাই ওর শরীর রক্তাক্ত হোক বা ও মারা যাক, তাতেও আমার কিচ্ছু যায় আসে না। ইভান কথাটা বলি দ্রুত পায়ে হেঁটে ছাদের সিঁড়ি থেকে নিচে নেমে যায়। নাতাশা রাগ করছে নিজের ভাইয়ের ওপর, কিন্তু তার এখন রাগ দেখালে হবে না।
বরং ইনায়াকে বাঁচাতে হবে। তাই সে চিৎকার করে সবাইকে ডাকতে থাকে। নাতাশা তাড়াতাড়ি করে তার মা বাবাকে ডাক দিতে থাকে আর সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকে। অরুণা বেগম আর মিলন সাহেব নিজেদের রুমে বসে পারিবারিক কথা বলছিল। হঠাৎ করে নাতাশার চিৎকার শুনে তার আতঙ্কিত হয়ে যায়। অরুণা বেগম তাড়াতাড়ি নিজের রুম থেকে বেরিয়ে আসে। অন্যদিকে নাতাশাও ছাদ থেকে নেমে আসে। অরুণা বেগম নিজের মেয়ে কেমন তাড়াতাড়ি করে নিচে নামতে আসতে দেখে অবাক হয়। অরুণা বেগম বলে, কি হয়েছে নাতাশা? এমন চিৎকার করে সবাইকে ডেকে যাচ্ছ কেন? কি হয়েছে? নাতাশা এত দ্রুত নিচে নামার কারণে তার মুখ দিয়ে কোনো কথা আসছে না, বরং সে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। নাতাশা কান্না করিয়ে দিয়ে বলে, আম্মু, আম্মু, ইনায়া, কি হয়েছে ইনায়ার? ইনায়া কোথায় নাতাশা? আম্মু, ইনায়া ছাদ থেকে পড়ে গেছে। হোয়াট? অরুণা বেগম কি যে বলবে সেটা অবধি ভুলে গেছে। তবে নাতাশার দৌড়ে বাড়ির সদর দরজা দিয়ে বের হয়ে যায়। ইনায়া যেখানে পড়ে গেছে সেখানে যায় নাতাশা। এরপর বাড়ির গার্ড দারোয়ান সবাইকে ডাক দেয়। নাতাশা গিয়ে ইনায়ার মুখ উঁচু করে তুলে দেখে আর কপাল থেকে অবিরাম রক্ত পড়ছে। তবে চেহারার কোনো সমস্যা হয় নাই, কারণ এই কাজ আসল না, বরং বাড়ি সাজানোর জন্য ব্যবহার করা হয়েছে। তবে চৌধুরী বাড়ির ছাদ থেকে উঁচুতে অবস্থিত, যার জন্য ইনায়ার শরীরে অনেক ক্ষতি হয়েছে। অরুণা বেগম সেখানে উপস্থিত হয়। নাতাশার কোলে সে ইনায়ের রক্তাক্ত শরীর দেখে নিঃশ্বাস নিতে ভুলে গেছে। মিলন সাহেব কাছে এসে জড়িয়ে ধরে ইনায়াকে। এরপর দারোয়ান ও সকলের সাহায্য নিয়ে বাড়ির ভিতরে নিয়ে যায়। অরুণা বেগমের চারপাশে কি ঘটছে উনি তাই ভুলে গেছেন, শুধু চোখ দিয়ে জল বিসর্জন দিচ্ছি। মিলন সাহেব ডক্টরকে ডাক দেন। ওনার গলা কাঁপতে থাকে, তবুও ডক্টরের সাথে কথা বলি, তাকে বাড়িতে আসতে বলি। ডক্টর অতি অল্প সময়ের মধ্যে বাড়িতে এসে পৌঁছায়। এরপর চিকিৎসা শুরু করে দেয়। অরুণা বেগম বাড়ির ভিতরে আসে। এরপর ডক্টরের কাছে এসে জিজ্ঞেস করি, ডক্টর, আমার মেয়ে ভালো হয়ে যাবে তো? ওর কোনো ক্ষতি হবে না তো? আমার মেয়ে কি আমাকে ছেড়ে চলে যাবে ডক্টর? চৌধুরী বাড়ির পারিবারিক ডক্টর, উনি তাই সব ঘটনা জানেন। অরুণা বেগম যে ইনায়াকে কতটা ভালোবাসে সেটা ওনার অজানা না। তবে এখন যে অবস্থা, ডক্টর কিছু বলতে পারছে না। ইনায়ার শরীরে কাজ ফুটে গেছে, আর এত উপর থেকে পড়ে যাওয়ার কারণে বেশ অনেক সমস্যা হয়েছে। তবে ডক্টর শান্ত হয়ে বলে, ম্যাম, টেনশন করবেন না, ইনায়া ঠিক হয়ে যাবে। দেখবেন উপরওয়ালা কখনো আপনার মেয়ের থেকে আপনাকে দূর করবে না। ওনার ওপর বিশ্বাস রাখেন। অরুণা ম্যাম। ডক্টরের কথায় অরুণা বেগমের পছন্দ হয়েছে। তবে উনি কোনো শিওর হয়ে বলবেন না তার মেয়ে সুস্থ হয়ে যাবে। মিলন সাহেব স্ত্রীর মনের অবস্থা বুঝতে পারে। ইনায়া যে অরুণা বেগমের জন্য কি, সেটা হয়তো ভাষায় প্রকাশ করা যাবে না। মিলন সাহেবের নিজের ভীষণ কষ্ট হচ্ছে, তবে তার শক্ত থাকতে হবে, পরিস্থিতি সামনে রাখতে হবে। কারণ উনি যদি দুর্বল হয়ে যান তাহলে অরুণা বেগমকে কেউ সামনে রাখতে পারবে না। মিলন সাহেব এগিয়ে গিয়ে অরুণা বেগমকে রুম থেকে বের করে নিয়ে আসে আর বলে, অরুণা, কিছু হবে না আমাদের ইনায়ার, শুধু একটু ব্যথা পেয়েছি, ও দেখবে সব ঠিক হয়ে যাবে। অরুণা বেগম যেন আর নিজেকে শান্ত রাখতে পারে নাই, স্বামীর বুকে মাথা রেখে অধৈর্যের কান্না করে দেয়। মিলন সাহেবের নিজেরও কান্না করতে ইচ্ছে করছে, কিন্তু পুরুষ মানুষ কি চাইলেও কান্না করতে পারি। মিলন সাহেব স্ত্রীকে বুকের মধ্যে জড়িয়ে ধরে অরুণা বেগম বলে, মিলন, বিশ্বাস করো, ইনায়ার কিছু হয়ে গেল আমি বাঁচবো না। ও আমার শুধু মেয়ে না, বরং আমার কলিজা। ওর শরীর এক একটা আঘাত আমার কাছে মৃত্যুর সমান কষ্ট। মা হয়ে আমার মেয়ের মৃত্যু সহ্য করতে পারবো না। মিলন, আমার ইনায়াকে আমার সুস্থ চাই। মিলন সাহেব নিজেও ইনায়ের এমন অবস্থা সহ্য করতে পারছে না। ছোটবেলা থেকে ইনায়াকে সে নিজের মেয়ের মতো বড় করেছে, আর আজকে ইনায়া তার সামনে এমন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। বাবা হিসাবে এটা উনি কেমন করে মেনে নেবে? মিলন সাহেব বলে, আমাদের মেয়ের কোনো ক্ষতি হতে পারে না, অসম্ভব। ডাক্তার ইনায়ের শরীরে রক্ত বন্ধ করতে পেরেছেন, তবে এখনো জ্ঞান ফিরাতে পারে নাই। আর কোনো দিন পারবে কিনা তা নিয়ে সন্দেহ আছে, কারণ নিচের দিকে পড়ে যাওয়ার কারণে মাথার পিছনে বেশ জোরে ব্যথা লেগেছে, যার ফলেও হয়তো কোমায় চলে গেছে। ডক্টর রুম থেকে বের হয়ে আসি। অরুণা বেগম আর মিলন সাহেব ছুটে আসি। অরুণা বেগম এক বুক আশা নিয়ে জিজ্ঞেস করে, ডক্টর, কি হয়েছে আমার মেয়ের? ও সুস্থ হয়ে গেছে তাই না? আমার মেয়ের সাথে আমি কথা বলতে চাই, বলুন সুস্থ হয়ে গেছে ইনায়া তাই না? অরুণা বেগমের কষ্ট দেখে ডাক্তার বেশ খারাপ লাগছে, তবে সত্যি ঘটনা বলা উচিত না। ডক্টর বলে, সরি ম্যাম,
আমরা ইনায়ের শরীরে রক্ত বন্ধ করতে সক্ষম হয়েছি, কিন্তু ওনার জ্ঞান ফিরাতে পারি নাই। হয়তো মাথায় আঘাত লাগার কারণে উনি কোমায় চলে গেছেন। ডক্টর কথাটা বলে দিয়েছে, কিন্তু অরুণা বেগমের মনে হচ্ছে সেটা তীরের মতো বিঁধে গেছে। ইনায়া কখনো তার সাথে কথা বলবে না, যা উনি মেনে নিতে পারেন না। অরুণা বেগম বলে, আমার মেয়ে কখন আমার সাথে কথা বলবে না সেটা বিশ্বাস করা যায় ডক্টর। ও কথা না বললে আমার দম বন্ধ হয়ে যাবে ডক্টর। ওর মুখে মামুনি ডাক না শুনলে আমি বাঁচতে পারবো না। আপনার যত টাকা দরকার সব নিয়ে যান, কিন্তু আমার মেয়েকে সুস্থ করে দেন ডাক্তার, দয়া করুন ডক্টর। অরুণা বেগমের জন্য ডক্টরের কষ্ট লাগছে, তবে যা সত্যি সেটা বলতেই হবে ওনাকে। ডক্টর কথাটা বলে আবার রুমে চলে যায়। অরুণা বেগম কান্না করতে করতে মাটিতে বসে পড়ে। মিলন সাহেব নিজেও তার কানকে বিশ্বাস করতে পারছে না। উনিও কথাটা শুনে 2 পা পিছিয়ে যান। অরুণা বেগম বলে, আমার মেয়ে কোমায় চলে যেতে পারে না। আমার সাথে কথা না বলে থাকতে কখনোই পারবে না, অসম্ভব। প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে, কিন্তু ইনায়ের জ্ঞান ফিরে আসে নাই। অরুণা বেগম অনেক কান্না করেছে, তবে কোনো কিছুই হয় নাই। ইভান একবারের জন্য হলেও ইনায়াকে দেখতে আসে নাই, বরং সে এতদিন নিজের ছোটবেলা বন্ধুদের সাথে দেখা করে তাদের সাথে পার্টি করেছে, ঘুরে ফিরে কাটিয়ে দিয়েছে। আজকে ইভান বাড়িতে ফিরে আসে। সে সুন্দরবনের বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছিল, যেখানে 1 সপ্তাহ এনজয় করেছে। নাতাশা রান্না করেছে, কারণ অরুণা বেগমের শরীর একদম ভালো না। ইনায়ের চিন্তায় খাবার খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। হঠাৎ করে বাড়ির দরজার বেল বেজে ওঠে। নাতাশা রান্না করা রেখে দরজা খুলতে যায়। এরপর দরজা খুলে দেখে সামনে ইভান দাঁড়িয়ে আছে। তার মন মেজাজ ফুরফুরে। নাতাশাকে দেখে ইভান বলে, সুন্দরবন থেকে তোর জন্য আরো সুন্দর সুন্দর উপহার নিয়ে এসেছি, চল ভিতরে যায়, তোকে সব দেখাবো। ইভানের হাসি মুখ নাতাশার সহ্য হয় না। সে কোনো কথা না বলে চলে আসে। ইভান পিছন পিছন আসে, সাথে ইনায়াকে ধাক্কা যে ইভান দিয়েছে সেটা এখন অবধি কেউ জানে না। নাতাশা কাউকে বলে নাই, তবে নিজের ভাইয়ের ওপর সকল ভালোবাসা তার শেষ হয়ে গেছে, কারণ তার ভাইয়ের এতটা জঘন্য রূপ দেখে তার মনের মধ্যে একটু ঘৃণা হচ্ছে ইভানের জন্য। ইভান বলে, আচ্ছা বাড়িতে মানুষ এত কম কেন? আব্বু আম্মু কোথায়? আব্বু অফিসে গেছে, আর আম্মু রুমে আছে, আর ইনায়া কোমায়, অজ্ঞান ফিরে নাই। এই ইনায়ের কথা জানতে চাই নাই আমি। ও যদি মারা যায় তাহলেও আমার কিছু যায় আসে না। ইভানের কথাটা শুনে নাতাশা নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে না, কারণ ইনায়াকে সে তার বন্ধুর মতো দেখেছে। ছোটবেলা থেকেই তার সমবয়সী থাকার কারণে একসাথে পড়ালেখা করেছে, খেলা করেছে। আজকে ইভান তার সাথে এমন করেছে, সেটা নাতাশা মেনে নিতে পারে নাই। নাতাশা রাগী কণ্ঠে বলে, ভাইয়া, ইনায়া মারা গেলে তোমার কষ্ট হবে না, কারণ তোমার মধ্যে কোনো মন বা মানুষত্ব বলতে কিছুই নাই। আর মানুষের তো একটা পশুকে খুন করার আগে তার কষ্ট হয়, কিন্তু তোমার হয় না, কারণ তুমি মানুষ না, অমানুষ হয়ে গেছো। তোমার মধ্যে কোনো মানুষত্ব নাই। হ্যাঁ, আমি অমানুষ, কারণ ও ইনায়ের ওপর আমার কোনো ফিলিংস নাই। ওকে ঘৃণা করি আমি। ভাইয়া, তুমি সেদিন ইনায়াকে ছাদ থেকে ফেলে ধাক্কা দিয়ে মেরে ফেলার চেষ্টা করেছো। কালকে দেখা যাবে নিজের বউকেও খুন করে ফেলবে। নাতাশার কথা শেষ হওয়ার আগেই হঠাৎ করে একটা গ্লাস ভেঙে পড়ে যাওয়ার শব্দ শুনে ইভান আর নাতাশা পিছনে ফিরে তাকায়। পিছনে ফিরে তাকিয়ে দেখে অরুণা বেগম দাঁড়িয়ে আছে। ওনার হাত থেকে গ্লাস ভেঙে গেছে। নাতাশা তাড়াতাড়ি করে তার মায়ের কাছে যায় আর বলে, আম্মু, তুমি এখানে? কোনো কিছুর কি দরকার তোমার? অরুণা বেগম কোনো কথা না শুনে বরং সে নাতাশার হাত ছড়িয়ে দিয়ে সামনে দাঁড়ায় ইভানের। ইভান ভালো করে তার মায়ের দিকে তাকিয়ে দেখে শরীরে কোনো শক্তি নাই। মনে হচ্ছে ওনার গলার হাত দেখা যাচ্ছে। এমন অবস্থা হয়েছে অরুণা বেগমের। অরুণা বেগম বলে, নাতাশা, এটা কি বললো ইভান? তুমি কি সত্যি ইনায়াকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছো? ইনায়ার কোমায় চলে যাওয়ার পিছনে কি তোমার কোনো হাত আছে ইভান? ইভান তার মায়ের কথা শুনে একটা অদ্ভুত রিয়াকশন দেয়, যেখানে তার খারাপ লাগা বা ভালো লাগা প্রকাশ পায় না। ইভান খুব শান্ত স্বরে সত্যি কথা বলে দেয়, আমি ইনায়াকে ছাদ থেকে ফেলে দিয়েছি। ওই মেয়েকে খুন করার ইচ্ছা ছিল, কিন্তু বেঁচে গেছে। যদি মরে যেত তাহলে আরো ভালো হতো। ইভানের শান্ত স্বরে বলা কথাটা অরুণা বেগমের মনের মধ্যে অশান্তি আর রাগের ঝড় তুলে। অরুণা বেগম শরীরে সব শক্তি দিয়ে ইভানের গালে থাপ্পড় দেয়, যার দাগ স্পষ্ট ফুটে ওঠে ইভানের গালে। নাতাশা নিজেও চমকে যায় ইভানের নিজের গালে হাত দেওয়ার আগে।
আরেকটা থাপ্পড় পড়ে ওর গালে। অরুণা বেগম অগ্নি চোখে তাকিয়ে গর্জন করে বলে, তোমার সাহস কি হয়? তুমি আমার মেয়েকে খুন করার চেষ্টা করলি। তোমার জন্যই নাই আজকে কোমায় চলে গেছে। আমার ছেলে হয়ে তুমি একটা নিষ্পাপ মেয়েকে খুন করার চেষ্টা করেছো। তুমি একটা খুনি ভান। আজ প্রায় 15 বছর পর অরুণা বেগম আবার নিজের ছেলের গায়ে থাপ্পড় দিলেন। অরুণা বেগমের শরীরে রাগ ঠিক কতটা সেটা ওনার চোখ দেখে বোঝা যাচ্ছে। ইভান নিজের গালে হাত দিয়ে দেখে সেখানে থাপ্পড়ের দাগ বসে গেছে। আজকে আবার ওই ইনায়ার জন্য তার মায়ের কাছ থেকে থাপ্পড় খেতে হয়েছে। আর ইভান বলে, হ্যাঁ আম্মু, আমি খুনি, ওই ইনায়ার খুনি। ওই মেয়ের জন্য আমার জীবন থেকে সব সুখ নষ্ট হয়ে গেছে। ওই মেয়েকে আমি ঘৃণা করি। ছাদ থেকে ফেলে দিয়ে মেরে ফেলতে চেয়েছি ওকে, কিন্তু একটুর জন্য ও বেঁচে গেছে। তবে পরের বার ওকে সত্যিই খুন করে ফেলবো আমি। ইভানের কথা শুনে অরুণা বেগম সত্যি অবাক হয়। তার ছেলে হয়ে কোনো মেয়েকে খুন করার চেষ্টা করতে পারে, ভাবতে পারে নাই। 15 বছরে ইভানের রাগ কমে নাই, বরং সেটা সময়ের সাথে সাথে ঘৃণায় জন্ম দিয়েছে। অরুণা বেগম বলে, ইভান, কোনো ঘৃণা করো তুমি? ইনায়াকে কি করেছে তোমার সাথে? আম্মু, ইনায় আমার যা ক্ষতি করেছে সেটা অন্য কেউ করে নাই। ওর জন্য আজকে আমার মা আমার থেকে দূরে সরে গেছে। নিজের পরিবার থেকে 15 বছর দূরে থাকতে হয়েছে শুধুমাত্র ওই মেয়েটার জন্য। যদি ইনাই আমার জীবনে না আসতো তাহলে এত কিছু হতো না। তাই ঘৃণা করি ওকে। তার জন্য কি তুমি ইনায়াকে খুন করার চেষ্টা করবি ভান? হ্যাঁ করব, অবশ্যই করব। ওকে আমি মেরে ফেলতে চাই। ইনায়া তোমার বউ হয় ইভান। অরুণা বেগমের কথা শুনে ইভান হাসে আর বলে, যেখানে বিয়েই আমি মানি না সেখানে ইনায়াকে বউ হিসেবে কি করে মেনে নিব? ইনায়া নামটা আমার কাছে ঘৃণিত নাম। ওকে দেখলে আমার শুধু ঘৃণা লাগি। হাসপাতালে ইনায়ার চিকিৎসা হচ্ছে। এখন ওর অবস্থা ভালো। বিদেশ থেকে সবচেয়ে বড় ডাক্তারের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। 3 দিন আগে ইনায়ার মাথায় একটা অপারেশন করা হয়, যার কারণে ওর শরীর এখন সুস্থ, তবে কোমায় থেকে বের হয়ে আসে নাই। হাসপাতাল থেকে অপারেশন শেষ করে ওকে কালকে বাড়িতে নিয়ে আসা হয়। জানালা দিয়ে মিষ্টি রোদ আসে ইনায়ার রুমে। ওর চোখ খুলে যায় আস্তে করে। চোখ খুলে সে দেখে নিজের রুমে আসে, তবে আশেপাশে কেউ নাই। ইনায়া নিজের মাথায় হাত ধরে উঠে বসে টেবিলে থাকা ঘড়ির দিকে তাকিয়ে দেখে সেখানে দুপুর বাজে। এরপর মাথা ধরে বিছানা থেকে উঠে বসে তার কভার থেকে ফোন বের করে সেখানে দেখে থাকা তারিখ দেখে সে চমকে যায়। ইনায়া বলে, আমার যতদূর মনে পড়ছে আমি 1 তারিখ ছাদ থেকে পড়ে যাই, কিন্তু আজকের তারিখ দেখাচ্ছে 7। তাহলে কি আমি 7 দিন অজ্ঞান ছিলাম? ইনায়ার মনে পড়ে সেই দিন ছাদে থাকা ছেলেটার কথা, যে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। কিন্তু সেই ছেলেকে পরিচয় কি এত বাড়িতে করেছে সেটা ইনায়া জানে না। আশেপাশে অরুণা বেগম বা নাতাশাকে দেখতে পায় না সে। ইনায়া বলে, মামুনি কোথায়? ভালো বাবা কোথায়? আমি এতদিন ধরে অজ্ঞান ছিলাম। নিশ্চয় মামুনি অনেক টেনশন করেছে আমার জন্য। আমাকে মামুনির কাছে যেতে হবে। কিন্তু মাথায় এমন ব্যথা কেন করছে? ইনায়া মাথায় হাত দিয়ে দেওয়ালে হাত দিয়ে বাইরে যায়। অন্যদিকে ইভান আর অরুণা বেগমের ঝগড়া এখনো থামে নাই, বরং সেটা বেড়ে গেছে। অরুণা বেগম বলে, ইভান, তোমার আর ইনায়ের বিয়ে হয়েছে। ইনায়া তোমার বউ, সেটা তুমি ভুলে যেতে পারো না। আইনি ভাবে ইনায়া তোমার বিবাহিত স্ত্রী। আম্মু, তুমি ভুলে যেও না, ইনায়ার আমার যখন বিয়ে হয়েছে তখন আমরা দুজনেই নাবালক ছিলাম। যে আইন বৈধতা নাই আমাদের বিয়ের, তবে ইসলামী শরীয়তে ইনায়া আমার বউ, আর আমি সেখান থেকে ওকে মুক্তি দিতে চাই। ওকে তালাক দেব আমি। অরুণা বেগম ইভানের কথা শুনে অবাক হয়ে যায়। অন্যদিকে ইনায়ের মাথায় প্রচুর ব্যথা করছে, কিন্তু বাড়ির সবাইকে সে দেখতে চায়। ইনায়া শুনতে পায় বাড়ির ড্রয়িং রুম থেকে মামুনির শব্দ শোনা যাচ্ছে, তাই ইনায়া সেখানে যায়। নাতাশা, অরুণা বেগম আর ইভান প্রত্যেক এখানে তাদের কথা নিয়ে বিজি, যার জন্য সিঁড়ির দিকে কারো খেয়াল নেই। ইনায়া সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। ওর মাথা দিয়ে রক্ত পড়তে থাকে, তবে মামুনিকে দেখে সে সব ভুলে যায়। ইনায়া যখন তার মামুনিকে জড়িয়ে ধরতে যাবি, তখন সেই দিনের ধাক্কা দেওয়া ছেলেটাকে দেখি। অরুণা বেগম বলে, ইভান, তুমি কিন্তু অতিরিক্ত করছো এখন। নাম অতিরিক্ত এখন করব। ইভান নিজের মায়ের কাছে থেকে যায়। এরপর একটা দুষ্ট হাসি দিয়ে বলে, আমি ইভান চৌধুরী, নিজের সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে নিজের বিবাহিত স্ত্রিয়া জান্নাত ইয়ানাকে তালাক দিচ্ছি। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। আজকের পর থেকে ইনায়ার সাথে আমার ইসলাম শরীয়ত মতে কোনো সম্পর্ক নাই। ইনায়ার সাথে আমি সকল ধরনের সম্পর্ক ছিন্ন করলাম। ইভানের কথায় চৌধুরী বাড়ি নীরব হয়ে যায়। অরুণা বেগম নিজের ছেলের মুখের দিকে তাকিয়ে থাকে, তবে ইভান হাসতে থাকে
ওর মনে আজ খুশি, অনেক খুশি। নাতাশা খেয়াল করে পেছনে ইনায়া দাঁড়িয়ে আছে, যেটা দেখে নাতাশা অবাক হয়ে বলে, ইনায়া